ডিএম পত্নী বলল, তালাক নিয়ে নাও। স্বামী যা করল কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটা সত্যি গল্প। বিহারের রাজধানী পাটনার, যেখানে গঙ্গার ধারে গড়ে ওঠা একটা ছোট্ট বস্তিতে থাকত বিকাশ। মাটির সৌন্দর্যের গন্ধ, সরু গলি আর গঙ্গার ঢেউয়ের শব্দ, এটাই ছিল তার দুনিয়া। বিকাশ কোনো বড় মানুষ ছিল না, তার স্বপ্নও খুব উঁচু ছিল না। শুধু এটুকু চাইত যে পরিশ্রমের কামাই দিয়ে সম্মানের জীবনযাপন করবে, আর যাকে ভালোবেসেছে তার সাথে শান্তিতে থাকবে। বিকাশের বাবা নৌকা চালাত। ছোটবেলা থেকেই সে গঙ্গাকে খুব কাছ থেকে দেখেছে, কখনো শান্ত, কখনো উত্তাল। হয়তো সেই গঙ্গাই তাকে শিখিয়েছে যে পরিস্থিতি যাই হোক না কেন, বয়ে যাওয়া ছাড়া উপায় নেই। পড়াশোনায় বিকাশ ঠিকঠাক ছিল। শহরের কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছে আর তারপর পাটনাতেই একটা ছোট চাকরি জোগাড় করেছে। বেতন কম ছিল, কিন্তু আত্মসম্মান অনেক বড়। সেই কলেজেই তার দেখা হয়েছিল অনন্যার সাথে। অনন্যা পড়াশোনায় খুব ভালো ছিল, চোখে স্বপ্ন ছিল আর কথায় একটা আলাদা চমক। সে প্রায়ই বলতো, আমি কিছু বড় করতে চাই। বিকাশ শুধু ঘর সংসারে বাধা পড়তে চায় না। বিকাশ হেসে উত্তর দিত, তুমি যা চাও তাই হও, আমি সব সময় তোমার সাথে থাকব। দুজনের বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল, আর তারপর পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে গেল। বিয়ের পর অনন্যা সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করল। ঘরের দায়িত্ব, খরচ আর অনন্যার স্বপ্নের ভার সব বিকাশ নিজের কাঁধে তুলে নিল। অনেক রাত জেগে সে ফর্ম ভরত, নোট ছাপাত আর সকালে অফিস চলে যেত। অনন্যা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে বিকাশ চা বানিয়ে দিত। সে বলতো, যদি আমি কখনো অফিসার হয়ে যাই তাহলে সবার আগে তোমার জন্য কিছু করব। বিকাশ হেসে বলতো, তুমি শুধু খুশি থেকো, এটাই অনেক। বছরের পর বছর পরিশ্রমের পর একদিন সেই দিন এলো যখন অনন্যার নাম রেজাল্টে জ্বলে উঠল। সে আইএএস হয়ে গেল। পুরো গ্রাম, পুরো পরিবার উৎসব করছিল। বিকাশের চোখে খুশির জল ছিল। তার মনে হচ্ছিল যেন তার তপস্যা সফল হয়েছে। কিন্তু এখান থেকেই গল্পটা ধীরে ধীরে মোড় নিতে শুরু করল। পোস্টিংয়ের পর অনন্যা বদলাতে লাগল। তার কথায় আর সেই উষ্ণতা রইল না। ফোনে কথা কম হয়ে গেল। যখন বাড়ি আসত তখন বেশিরভাগ সময় সরকারি ফাইল আর ফোন কলেই ডুবে থাকত। বিকাশ তাকে বোঝার চেষ্টা করত, কিন্তু ভিতরে কোথাও তার মনে হতে লাগল যে সে এই নতুন দুনিয়ায় ঠিক ফিট করছে না। একদিন কেউ তিরস্কার করে বলল, ডিএম সাহেবের স্ত্রী আর স্বামী একটা সাধারণ চাকরি করে। বিকাশ হেসে কথাটা এড়িয়ে গেল, কিন্তু সেই শব্দ তার বুকে কোথাও বিঁধে গেল। তারপর সেই দিন এলো যেটা তার জীবনের দিক বদলে দিল। সন্ধ্যের সময় ছিল, গঙ্গার ধারে হালকা হাওয়া বইছিল। বিকাশ তার ঘরে বসেছিল। তখন তার ফোনে একটা মেসেজ এলো। প্রেরকের নাম দেখে তার হাত কাঁপতে লাগল। অনন্যা। মেসেজটা ছোট ছিল, খুব ছোট। তালাক নিয়ে নাও, এখন আমরা আর একসাথে চলতে পারব না। কোনো কল নেই, কোনো কারণ নেই, কোনো প্রশ্ন নেই, শুধু একটা লাইন। বিকাশ কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন শব্দগুলো ঝাপসা হয়ে গেছে। পানিতে নিজের ছায়া দেখে সে মনে মনে বলল, যদি সে ডিএম হয়ে আমাকে ছেড়ে দিয়েছে, তাহলে আমি মানুষ হয়ে এমন কিছু করব যা কেউ ভাবতেও পারেনি। সে সেই রাতেই একটা সিদ্ধান্ত নিল। সে এই শহর, এই পরিচয়, এই যন্ত্রণা থেকে দূরে চলে যাবে। সে নিজেকে প্রমাণ করতে নয়, বরং নিজেকে বাঁচাতে। বিকাশ যখন পাটনা ছেড়ে চলে গেল, তখন তার কাছে কোনো বড় জিনিস ছিল না, কোনো ঠিকানাও ছিল না। একটা ছোট ব্যাগ, কয়েকটা জামা কাপড়, মায়ের দেওয়া গঙ্গাজলের বোতল আর মনে ভরা নিস্তব্ধতা। ট্রেনের জানালা দিয়ে পিছনে ছুটে যাওয়া শহরকে তার মনে হচ্ছিল যেন কোনো সম্পর্ক যাকে চুপচাপ কবর দেওয়া হয়েছে। সে জানত না সামনে কি করবে, শুধু এটুকু ঠিক ছিল যে এখন সে সেই জায়গায় থাকবে না যেখানে প্রত্যেক মোড়ে লোকে তাকে ডিএমের ছেড়ে যাওয়া স্বামী বলে দেখবে। তার সহানুভূতি চাইছিল না, তিরস্কার চাইছিল না, শুধু একটু শান্তি চাইছিল। ট্রেন তাকে একটা ছোট জেলায় নামিয়ে দিল। স্টেশনটা সাধারণ ছিল। এখানকার লোকেদের কারও কিছু যায় আসত না সে কে, কি ছিল, কার স্বামী ছিল। এই বিষয়টাই বিকাশকে সবচেয়ে বেশি শান্তি দিচ্ছিল। সে স্টেশনের বাইরে একটা সস্তা ধর্মশালায় ঘর নিল। সেই রাতে প্রথমবার সে ভালো ঘুমাল। পরের দিন সকাল সকাল সে বাইরে বেরোল। রাস্তায় সেই দৃশ্য ছিল যা প্রত্যেক ছোট শহরে থাকে। ঠেলা, চায়ের দোকান, মজুরদের ভিড় আর সরকারি অফিসের সামনে দাঁড়ানো অসহায় লোক। বিকাশ দেখল অনেকে হাতে ফাইল নিয়ে অফিস থেকে অফিস ঘুরছে।
কেউ শোনার লোক নেই, কেউ পথ দেখানোর লোক নেই। একজন বুড়ো তার কাছে এসে বলল, বাবা, এই আবেদনটা একটু পড়ে দেবে, বুঝতে পারছি না এতে কি লেখা আছে। বিকাশ কাগজটা নিল। সাধারণ একটা অভিযোগ ছিল, পেনশন মাসের পর মাস আসছে না। সে আবেদনটা পড়ে বুড়োকে বুঝিয়ে বলল, আপনি এভাবে লিখুন, তারপর এই অফিসে জমা দিন। বুড়োর চোখে আশা জ্বলে উঠিল। তুমি উকিল নাকি? বিকাশ হালকা হেসে বলল, না, শুধু পড়াশোনা করা আছে। সেই দিনই তার মনে হল, হয়তো ভগবান তাকে এখানে এমনি এমনি আনেনি। সে ২-৩ বার পড়ল, তারপর চোখ বন্ধ করে নিল। তার মনে পড়ল সেই দিন যখন অনন্যা বলেছিল, আমি তোমার সাথে না খেয়েও থাকতে রাজি। আজ সেই অনন্যা ডিএম হয়ে একটা মেসেজে সম্পর্ক শেষ করে দিচ্ছে। সেই রাতে বিকাশ ঘুমাতে পারল না। সে পুরনো মেসেজ পড়ল, বিয়ের ছবি দেখল, মা বাবার মুখ মনে পড়ল। তার রাগ হল না, কান্নাও এলো না, শুধু একটা অদ্ভুত নীরবতা তার ভিতরে নেমে এলো। পরের দিন সে অনন্যাকে ফোন করল। ফোন অনেক পরে উঠল, গলায় আনুষ্ঠানিকতা ছিল। বিকাশ, এই সিদ্ধান্ত আমি ভেবেচিন্তেই নিয়েছি। আমার ক্যারিয়ার, আমার পজিশন, এখন এই বিয়ে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিকাশ শুধু এটুকু বলল, যদি এটাই তোমার খুশি হয় তাহলে ঠিক আছে। ফোন কেটে গেল। লোকজন যখন জানল, তখন উপদেশের বন্যা এলো। ডিএম স্ত্রীকে ধরে রাখো, কোর্টে মামলা করো, তার বদনাম করো। কিন্তু বিকাশ চুপ রইল। সে কোনো অভিযোগ করল না, কারো থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবল না। তালাকের তারিখ ঠিক হয়ে গেল। কোর্টে অনন্যা পুরোপুরি শান্ত আর প্রফেশনাল ছিল, যেন সে কোনো ফাইনাল সেটেলমেন্ট করছে। জজ জিজ্ঞেস করলেন, আপনার কিছু বলার আছে? বিকাশ মাথা নেড়ে না বলল। কোর্ট থেকে বেরোনোর সময় অনন্যা এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল। হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বিকাশ চোখ নামিয়ে নিল। সেই সন্ধ্যায় সে গঙ্গার ধারে বসেছিল, সেই গঙ্গা যে তাকে বয়ে যাওয়া শিখিয়েছিল। ধীরে ধীরে সে প্রতিদিন সকালে সেই অফিসের সামনে বসতে লাগল। কারো আবেদন লিখে দিত, কাউকে ফর্ম ভরতে শিখিয়ে দিত, কাউকে শুধু এটুকু বলে দিত যে সঠিক উইন্ডোটা কোনটা। সে কারোর কাছ থেকে টাকা নিত না। যখন কেউ জিদ করত তখন শুধু বলতো, কারো অন্য কাউকে সাহায্য করে দিও। সন্ধে সে ধর্মশালায় ফিরত ক্লান্ত হয়ে, কিন্তু মন হালকা থাকত। এই ক্লান্তি তালাকের পরের খালি ক্লান্তির মতো ছিল না, এটা কাজে লাগার ক্লান্তি ছিল। এদিকে অনন্যার জীবন একেবারে আলাদা দিকে চলছিল। সে এখন জেলার ডিএম, সরকারি বাংলো, গার্ড, গাড়ি সবকিছু ছিল। লোকে তাকে সালাম করত, তার একটা সইয়ে সিদ্ধান্ত হয়ে যেত। কিন্তু রাতে যখন সে একা থাকত তখন একটা অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরত। সে বিকাশকে ফোন করেনি, হয়তো অহংকার, হয়তো ভয়। তার মনে হতো সে ঠিক করেছে, সমাজও তো এটাই বলে, এত বুড়ো অফিসার হয়ে একটা ছোট মানুষের সাথে কতদিন থাকবে। কিন্তু কোথাও না কোথাও তার হৃদয়ের এক কোণ বারবার প্রশ্ন করত, সত্যিই কি এটাই ঠিক ছিল? ওদিকে বিকাশ এখন সেই কাসবায় পরিচিত হয়ে উঠেছে। লোকে তাকে নামে নয়, কাজে চেনে। সেই লোক যে সাহায্য করে। একদিন এক বিধবা মহিলা এলো কাঁদতে কাঁদতে। তার রেশন কার্ড তৈরি হচ্ছে না। বিকাশ পুরো বিষয়টা বুঝল, কাগজপত্র ঠিক করিয়ে দিল, আর ২ সপ্তাহের মধ্যে তার কার্ড বানিয়ে দিল। মহিলা যাওয়ার সময় বলল, ভগবান তোমাকে খুশি রাখুক বাবা। বিকাশ মাথা নিচু করে নিল। তার মনে পড়ল, বিয়ের পর সে কতবার ভগবানের কাছে অনন্যার সাফল্যের জন্য দোয়া করত। আজ প্রথমবার তার মনে হল, হয়তো তার দোয়াগুলো অন্য রূপে ফিরে আসছে। সময় কেটে গেল, মাসগুলো বছরে বদলে গেল। বিকাশ এখন ধর্মশালা ছেড়ে একটা ছোট ঘর ভাড়া নিয়েছে। সকাল সন্ধ্যা একই কাজ। সে তার যন্ত্রণাকে কারো সামনে কখনো রাখেনি। যখন কেউ জিজ্ঞেস করত, ঘরের লোক কোথায়, তখন সে শুধু বলত, সব ঠিক আছে। একদিন হঠাৎ পুলিশ থানা থেকে ডাক এলো। কেউ অভিযোগ করেছে যে বিকাশ অবৈধভাবে লোকের কাজ করছে। বিকাশ ভয় না পেয়ে থানায় পৌঁছে গেল। থানাদার জিজ্ঞেস করল, তুমি কে, উকিল? বিকাশ শান্তভাবে বলল, না সাহেব, শুধু সাহায্য করি। থানাদার তার কথা কিছুক্ষণ শুনল, তারপর বলল, তুমি ভুল কাজ করছ না, কিন্তু এভাবে খোলা জায়গায় বসা, বোঝো তো? বিকাশ মাথা নেড়ে সম্মতি জানাল। সেই দিনই থানাদার তাকে পরামর্শ দিল যে একটা ছোট সেবা কেন্দ্র খুলে ফেল। এখান থেকেই তার জীবন আর একটা মোড় নিল। সে নিজের জমানো টাকা দিয়ে একটা ছোট দোকান ভাড়া নিল। বাইরে একটা বোর্ড লাগাল,
নিঃশুল্ক সাহায্য কেন্দ্র। প্রথম দিনেই লোক আসতে লাগল। বিকাশের মনে হলো যেন তাকে একটা নতুন পরিবার মিলে গেছে। এদিকে অনন্যার অফিসে ফাইলের মাঝে একটা নাম বারবার আসতে লাগল। আলাদা আলাদা কেসে আলাদা আলাদা লোকের মুখে সেই একই নাম, বিকাশ। ম্যাডাম, এই কাজ তো সেই বিকাশজি করিয়ে দিয়েছে, সে বিনা পয়সায় সাহায্য করে। অনন্যা প্রথমে খেয়াল করেনি, কিন্তু নামটা তার কানে কোথাও আটকে গেল। এটা কি সেই বিকাশ? সে নিজের মনকে বোঝালো, না, এটা কিভাবে সম্ভব, সে তো ভেঙে পড়েছে। কিন্তু ভাগ্য চুপ করে বসেছিল না। একদিন অনন্যার কাছে একটা বড় কেস এলো, জমি নিয়ে, যেখানে ডজনখানেক গরিব পরিবারের ভবিষ্যৎ আটকে ছিল। তদন্তে জানা গেল যে তাদের কাগজপত্র কেউ খুব ভালোভাবে তৈরি করে দিয়েছে। ফাইলে লেখা ছিল সাহায্যকারী বিকাশ। অনন্যার আঙুল ফাইলের উপর থেমে গেল। হৃৎপিণ্ড জোরে ধুকপুক করতে লাগল। সে তৎক্ষণাৎ আদেশ দিল, এই ব্যক্তিকে ডেকে আনো। ওদিকে বিকাশ যখন ডাক পেল, তখন সে জানত না কার সাথে দেখা করতে যাচ্ছে। সে ফাইল নিয়ে কালেক্টরেটে পৌঁছে গেল। যেই সে ঘরে ঢুকল, সামনে বসা মহিলাকে দেখে তার পা থমকে গেল। অনন্যা কয়েক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। সে ডিএমের চেয়ারে ছিল, পুরো রবাব সহকারে বিকাশ সামনে দাঁড়িয়ে। সাধারণ জামাকাপড়ে, কিন্তু চোখে অদ্ভুত একটা স্থিরতা। অনন্যা তাকে দেখল, তারপর ফাইলের দিকে চোখ ফেলল। গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আপনি বিকাশ? বিকাশ মাথা নিচু করে বলল, ম্যাডাম। সেই একটা শব্দে কোনো অভিযোগ ছিল না, কোনো তিরস্কার ছিল না, শুধু একটা দূরত্ব ছিল, দুজন মানুষের মাঝের দূরত্ব। অনন্যা ফাইলটা বন্ধ করল, তার বুক ভারী হয়ে গেল। কালেক্টরেটের সেই ঘরে কয়েকটা মুহূর্ত এমন কেটে গেল যেন হাওয়াও শ্বাস নিতে ভুলে গেছে। অনন্যার আঙুল ফাইলের উপর থেমেছিল, আর বিকাশ সামনে দাঁড়িয়ে, মাথা নিচু করে, ঠিক যেভাবে যে কোনো অফিসে একজন সাধারণ মানুষ দাঁড়ায়। ফারাক শুধু এটুকুই ছিল যে এবার সামনে বসা অফিসার তারই স্ত্রী ছিল। অনন্যা গলা খাঁকারি দিল। গলায় সেই প্রশাসনিক শক্তি ছিল, কিন্তু চোখ তার সঙ্গ দিতে পারছিল না। হ্যাঁ, বিকাশ শান্তভাবে বলল, জি ম্যাডাম। ওরা আমার কাছে সাহায্য চেয়েছিল, ওদের কাছে কাগজপত্র পুরো ছিল, শুধু পথটা জানা ছিল না। সেই একটা বাক্য অনন্যার ভিতরে কিছু একটা নাড়িয়ে দিল। তার মনে পড়ল যে একসময় বিকাশ তার জন্যে ঠিক একই কথা বলত, তোমার পথ জানা নেই, আমি তো আছি। সে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি জানেন এই মামলাটা বেশ সংবেদনশীল। জি। বিকাশ মাথা নেড়ে বলল, তাই তো, আমি সব দলিলপত্র পুরো করে নিয়ে এসেছি। সে ফাইলটা সামনে এগিয়ে দিল। অনন্যা একটা একটা পাতা দেখল। সবকিছু খুব সুন্দরভাবে সাজানো ছিল, নিয়ম অনুযায়ী। কোনো সুপারিশ ছিল না, কোনো চাপ ছিল না, শুধু সত্যি ছিল। অনন্যা প্রথমবার চেয়ারে হেলান দিয়ে গভীর শ্বাস নিল। আপনি বাইরে অপেক্ষা করুন, সে আনুষ্ঠানিক স্বরে বলল। বিকাশ কিছু না বলে বাইরে চলে গেল। তার পায়ে না ছিল তাড়াহুড়ো, না ছিল ঘাবড়ানি। ঘরে একা হয়ে গেল অনন্যা। সে চেয়ার থেকে উঠে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাল। সেই মানুষটা, যাকে সে একদিন দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল, আজ কোনো পদ ছাড়াই শত শত মানুষের কণ্ঠ হয়ে উঠেছে। তার মনে প্রশ্নের বন্যা এসে গেল। সে কি ভুল করেছে? সে কি শুধু তার চেয়ার আর পরিচয় এতটাই জড়িয়ে গিয়েছিল যে মানুষকে ভুলে গিয়েছিল? কিছুক্ষণ পর সে ফাইলে সই করে দিল। সিদ্ধান্ত গরিবদের পক্ষে গেল। আদেশ বের হতেই অফিসে হইচই পড়ে গেল। বিকাশকে ভিতরে ডাকা হল। কাজ হয়ে গেছে, অনন্যা তার দিকে না তাকিয়ে বলল। বিকাশ হাতজোড় করে বলল, ধন্যবাদ ম্যাডাম, এই লোকদের দোয়া আপনার লাগবে। সে ঘুরে যেতে লাগল। বিকাশ? অনন্যার গলা প্রথমবার কেঁপে উঠল। বিকাশ থামল, কিন্তু ঘুরল না। হ্যাঁ ম্যাডাম। এক মুহূর্তের জন্য অনন্যা আর ডিএম রইল না। সে শুধু একটা মেয়ে হয়ে গেল যে নিজের সিদ্ধান্তের ভারে চাপা পড়ে গিয়েছে। কি আমরা কি কখনো বসে কথা বলতে পারি? বিকাশ ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো আশা। যদি দরকার হয় তাহলে অবশ্যই, সে শান্ত স্বরে বলল, আর বাইরে চলে গেল। সেই সন্ধ্যায় অনন্যা অনেকক্ষণ অফিসে বসে রইল। ফাইল বন্ধ ছিল, কিন্তু মাথায় শোরগোল চলছিল। তার মনে পড়তে লাগল সেই দিনগুলো যখন বিকাশ তার জন্যে চা বানাত, তার নোটস সামলাত, আর প্রত্যেক হারের পর বলত, একদিন অবশ্যই হবে। আজ সেই দিন এসে গিয়েছে, কিন্তু তাদের মাঝে নেই।
রাতে প্রথমবার সে বিকাশকে মেসেজ করল। সেই সাধারণ কথা, কিন্তু এবার কোনো পদ ছাড়া। আমরা কি কথা বলতে পারি? অনেক মিনিট পরও কোনো উত্তর এলো না। অনন্যা ফোনটা একপাশে রেখে দিল, কিন্তু হৃৎপিণ্ডের ধুকপুকুনি বেড়ে গিয়েছিল। ওদিকে বিকাশ তার ছোট ঘরে বসেছিল। মোবাইলের স্ক্রিন জ্বলছিল। মেসেজ পড়ে সে অনেকক্ষণ চুপ করে রইল। সে তাৎক্ষণিক উত্তর দিল না। তার মনে পড়ল সেই রাত যখন তালাকের মেসেজ এসেছিল। একই স্ক্রিন, একই নীরবতা। অনেকক্ষণ পর সে শুধু একটা লাইন লিখল, কাল সন্ধ্যায় গঙ্গা ঘাটে। পরের দিন সন্ধ্যায় গঙ্গা শান্ত ছিল। সূর্য ডুবছিল। সেই ঘাট যেখানে একদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে মানুষ হয়ে এমন কিছু করবে যা কেউ ভাবেনি। অনন্যা আগে থেকেই সেখানে ছিল, সাধারণ শাড়িতে, কোনো আড়ম্বর ছাড়া, না গাড়ি না গার্ড। যখন সে বিকাশকে আসতে দেখল তখন তার বুক অদ্ভুতভাবে ভরে উঠল। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল, শুধু গঙ্গার ঢেউ কথা বলছিল। অবশেষে অনন্যা বলল, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছিল। তার গলা ভেঙে যাচ্ছিল। আমি বুঝতে পারিনি যে আমি কি হারাচ্ছি। বিকাশ তার দিকে তাকাল। ভুল ছিল না, সে শান্তস্বরে বলল, ওটা তোমার সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি তোমাকে একটা মেসেজে ছেড়ে দিয়েছি। অনন্যা কেঁদে ফেলল, আমি মানুষের মতো কথাও বলিনি। বিকাশ দৃষ্টি গঙ্গার উপর রাখল। সেই মেসেজটা আমাকে ভেঙে দিয়েছিল ঠিকই, সে বলল, কিন্তু সেইটাই আমাকে জোড়াও দিয়েছে। যদি সেটা না হতো তাহলে হয়তো আজও আমি নিজেকে কোনো পদ দিয়ে মাপতাম। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, তুমি এত বড় হয়ে গেলে, আর আমি। বিকাশ হালকা হাসি দিয়ে বলল, বড় পদ দিয়ে হয় না অনন্যা, বড় কাজ দিয়ে হয়। এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল। অনন্যা ধীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে? বিকাশ কিছুক্ষণ ভাবল। ক্ষমা তখনই চাওয়া হয় যখন সামনের মানুষটা আঘাত পেয়েছে। সে বলল, আমি এখন আর আঘাত পাইনি। সেই একটা বাক্য অনন্যাকে ভিকর পর্যন্ত নাড়িয়ে দিল। সেই দিন দুজনে অনেকক্ষণ বসে রইল। পুরনো জখমের কথা হল না, শুধু বর্তমানের সত্যি ছিল। যাওয়ার সময় অনন্যা বলল, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তাহলে। বিকাশ কথা কেটে দিল, সাহায্য মানুষের হয়, পদের হয় না। আর আপনি তো সেটাই করছেন। সে চলে গেল। অনন্যা অনেকক্ষণ সেখানে বসে রইল। প্রথমবার তার মনে হল তার চেয়ার তাকে ছোট করে দিচ্ছে। ওদিকে বিকাশ কসবায় ফিরতে ফিরতে বুঝল যে আজ সে কোনো লড়াই জিতিনি, কোনো প্রতিশোধ নেয়নি। তবুও তার মন হালকা ছিল, কারণ সে সেই মেয়েটিকে হারায়নি, সে তার ভিতরের যন্ত্রণাকে হারিয়ে দিয়েছে। গঙ্গাঘাটের সেই সন্ধ্যার পর দুজনে নিজ নিজ দুনিয়ায় ফিরে গিয়েছিল, কিন্তু এখন দুজনের দুনিয়া আর আগের মতো ছিল না। অনন্যা অফিসে পৌঁছাল তো চেয়ার একই ছিল, ফাইল একই ছিল, আদেশ দেওয়ার ক্ষমতাও একই ছিল, কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। প্রত্যেক ফাইলে তার চোখে মুখ দেখা যেতে লাগল, সেই মুখগুলো যাদের জন্য বিকাশ কোনো পদ ছাড়াই লড়াই করছিল। বিকাশ তার কসবায় ফিরল তো লোকে তাকে ঘিরে দাঁড়াল। কারো জমির মামলা মিটে গিয়েছে, কারো পেনশন এসে গিয়েছে, কারো বাচ্চার ভর্তি হয়ে গিয়েছে। সবাই খুশি। বিকাশ হাসতে লাগল, কিন্তু ভিতরে কোথাও সে জানত যে এখন তার পথ আরও বড় হতে চলেছে। কয়েক সপ্তাহের মধ্যেই অনন্যা একটা নতুন আদেশ জারি করল। জেলায় জনসহায়তা কেন্দ্র খোলা হবে, যেখানে সাধারণ মানুষ বিনা দালাল, বিনা টাকায় সাহায্য পাবে। অফিসারদের কড়া নির্দেশ ছিল, কোনো গরিবের ফাইল বিনা কারণে আটকে রাখা যাবে না। অনেক অফিসার অবাক হয়ে গেল, ম্যাডাম, এসব হঠাৎ? অনন্যা শুধু এটুকু বলল, কারণ সিস্টেমের কাজ মানুষকে পিষে ফেলা নয়, সাহায্য করা। সেই পরিকল্পনার অধীনে বিকাশের কেন্দ্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হল। যখন তাকে খবর দেওয়া হল তখন সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বুঝতে পারল যে এই সাহায্য পদের নয়, সেই অনুভূতির যেটা গঙ্গা ঘাটে জন্ম নিয়েছিল। কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। একদিন মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল, ডিএমের প্রাক্তন স্বামীর সেবাকেন্দ্র কি? সত্যিটা কি? ক্যামেরা, মাইক, প্রশ্ন। এখন কি ডিএম থেকে ব্যক্তিগত সম্পর্কের সুবিধা নিচ্ছেন? এসব কি শুধু দেখানো? বিকাশ প্রথমবার ক্যামেরার সামনে এলো। সে কোনো ব্যাখ্যা দিল না, শুধু এটুকু বলল, যদি কারোর সাহায্য করা অপরাধ হয় তাহলে আমি এই অপরাধ প্রতিদিন করব, আর যদি কোনো অফিসার নিয়মের মধ্যে আমার সাহায্য করেছে তাহলে সেটা তার কর্তব্য।
এই ক্লিপটা লোকদের চুপ করে দিল। অনন্যা সেই ইন্টারভিউ দেখল, তার চোখ ভিজে উঠল। তার বুঝতে পারল যে বিকাশের কারো নামের দরকার ছিল না, সে তার কাজ দিয়েই পরিচয় তৈরি করে ফেলেছে। কয়েক মাস পর সরকারের পক্ষ থেকে একটা রাজ্যস্তরীয় সম্মান সমারোহের আয়োজন করা হলো, সমাজসেবার ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য। বিকাশকে সম্মানিত করা হবে। মঞ্চে অনেক বড় বড় নাম ছিল, অনন্যাকেও ডিএম হিসেবে ডাকা হয়েছিল। যখন বিকাশের নাম ডাকা হলো, তখন পুরো হল তালিতে গমগম করে উঠল। সেই মানুষটা যাকে একদিন ডিএমের যোগ্য বলা হয়নি, আজ সেই ডিএমের সামনে সম্মান নিতে যাচ্ছে। বিকাশ মঞ্চে উঠল, অনন্যা সামনে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল। না কোনো তিক্ততা, না কোনো অনুতাপ, শুধু একটা গভীর বোঝাপড়া। সম্মান দেওয়ার সময় অনন্যা ধীরে ধীরে বলল, আমি তোমার উপর গর্ব করি। বিকাশ হেসে উত্তর দিল, আর আমি এই কথায় গর্ব করি যে আপনি আজও মানবতার সাথে দাঁড়িয়ে আছেন। মাইক তার হাতে এলো, পুরো হল নীরব। বিকাশ বলল, আমি কোনো মহান মানুষ নই, আমি শুধু একটা সাধারণ মানুষ, যাকে তার স্ত্রী একদিন মেসেজ করে ছেড়ে দিয়েছিল। সেই দিন আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু যদি সেই ভাঙা থেকে আমি কাউকে জোড়ার কাজ করতে পেরে থাকি, তাহলে হয়তো সেটাই আমার জয়। হলে অনেক চোখ ভিজে গেল। সমারোহের পর অনন্যা তাকে একা কথা বলতে চাইল। বিকাশ, যদি আজও দেরি না হয়ে থাকে, তাহলে কি আমরা... তার কথা অসম্পূর্ণ রইল। বিকাশ খুব শান্তভাবে বলল, কিছু সম্পর্ক একসাথে চলার জন্য হয় না, পথ দেখানোর জন্য হয়। তুমি আমাকে আমার পথ দেখিয়ে দিয়েছ, এখন যদি আমরা সেটা বদলাই তাহলে হয়তো সেটা ঠিক হবে না। অনন্যা মাথা নিচু করে নিল। এবার কোনো চোখের জল ছিল না, শুধু স্বীকারোক্তি ছিল। সময় কেটে গেল। বিকাশের সেবা কেন্দ্র ট্রাস্ট হয়ে গেল। শত শত মানুষ তার সাথে যুক্ত হয়ে গেল। অনন্যা তার পদে থেকে নীতির মাধ্যমে সিস্টেমকে মানবিক করার চেষ্টা করে যেতে লাগল। দুজনের পথ আলাদা ছিল, কিন্তু উদ্দেশ্য এক। এক সন্ধ্যায় বিকাশ আবার গঙ্গাঘাটে বসেছিল। সূর্য ডুবছিল। সেই গঙ্গা, সেই হাওয়া, তার মুখে শান্তি ছিল। তার মনে হলো যেন জীবন তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু বদলে তার থেকে অনেক বেশি দিয়ে দিয়েছে। কাহিনী এখানে শেষ হয় না, এখান থেকেই শুরু হয়, কারণ এই কাহিনী শুধু বিকাশ আর অনন্যার নয়। এটা সেই প্রত্যেক মানুষের যাকে কেউ একদিন পদ, টাকা বা হালাতের নামে ছোট ভেবেছে। এই কাহিনী বলে যে মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয়, তার কর্ম দিয়ে তৈরি হয়। যদি কেউ তোমাকে ছেড়ে এগিয়ে যায়, তাহলে জরুরি নয় যে তুমি ভেঙে পড়বে। কখনো কখনো সেই ছেড়ে যাওয়াটাই তোমাকে তোমার আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। বদলা সবচেয়ে বড় জবাব নয়, কখনো কখনো চুপচাপ ভালো মানুষ হয়ে যাওয়াই সবচেয়ে বড় জবাব হয়। এখন প্রশ্ন তোমাদের কাছে, যদি কেউ তার পদের অহংকারে তোমাকে ছেড়ে দেয়, তাহলে তুমি কি করবে? ভেঙে পড়বে, বদলা নেবে, নাকি নিজেতে এতটা মজবুত বানাবে যে তোমার চুপ সাফল্যই জবাব হয়ে যাবে? আর ভাবো, যদি আজ তোমার কাছে কারো সাহায্য করার সুযোগ থাকে, কোনো লাভ ছাড়াই, তাহলে কি তুমি করবে? যদি এই কাহিনী তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে, তাহলে এটাকে অবশ্যই সেই বন্ধুর কাছে পৌঁছে দাও যে আজ নিজেকে দুর্বল ভাবছে। ভিডিওটা লাইক করো, চ্যানেল কাহিনী সাগরকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে দাও এই কাহিনী থেকে তুমি কি শিখে নিয়ে যাচ্ছ।